আচ্ছা অরণ্য ভাই, যদি মানে শুনতে যাচ্ছে যে কেন আপনি বলছেন যে আগামী 3 মাস খুবই গুরুত্বপূর্ণ রাজনীতির জন্য? প্রথমত প্রাকৃতিক কারণ, যেখান থেকে আপনার উত্থান হবে সেখান থেকে আপনার পতন হবে। আপনার এই যে আমরা যে কবরে লাশ রাখি, তখন আমরা কি বলি? এটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতা নুখরা। হে মানুষ, তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, এই মাটির মধ্যে তোমাকে আবার পুঁতা হলো, আবার এই মাটি থেকে তোমাকে উত্থিত করা হবে। বাংলাদেশে যে সমস্ত মানুষ যে বিষয়গুলো থেকে যার যেখানে উত্থান হয়েছে তাইখানে তার পতন হয়েছে। কেন বারবার আগস্ট মাস আওয়ামী লীগের জন্য অভিশাপের বিষয়? কেন ডিসেম্বর মাস, মার্চ মাস জামাতের জন্য অভিশাপের বিষয়? এই জিনিসটা বুঝতে হবে। তো কাজেই আমাদের এই যে গত বছর যে জুন জুলাই আগস্ট এই 3টি মাস যা কিছু হয়েছে 2024 সনে, এটা পূর্ণতা পায়নি 2025 সনে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা 2025 সনের আগস্ট মাসই হয়েছে। পরে জাস্ট উনি ব্রিদিং মানে মারা গেছে, শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের হাতে পায়ে ধরে তার কাছে ক্ষমতা দিয়ে, বাবা গো আমাকে বাঁচাও, এছাড়া হি হ্যাড নাথিং টু ডু। সিমিলারলি ওই বিপ্লবের যারা অংশীজন তারা কিন্তু বসে নাই, তারা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, অর্গানাইজ হচ্ছে। বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনার 17 বছরের একটা রেজিমকে পরাজিত করার জন্য আমেরিকার প্ল্যান ছিল, পেন্টাগনের টাকা ছিল, এবং কত টাকা ছিল, কত $1 মিলিয়ন ছিল সেটা ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে এত টাকা আমি দিয়েছি সেখানে। এখানে ভারতের একটা প্ল্যান ছিল, এখানে গোলাগুলি করার জন্য 7.6 বোরের রাইফেল ছিল, সেই রাইফেল চালানোর জন্য বিদেশ থেকে জঙ্গিদের আনা হয়েছিল। এগুলো ওপেন, এখন যারা মিলিটারি এক্সপার্ট আছে তারা বলছে। সেই ঘটনার সঙ্গে আবার 8 থেকে 10,000 বা 20,000 অস্ত্র লুট হয়েছে, যেগুলো এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি। ওই সময়টিতে যদি সেই শেখ হাসিনার পতন না হতো, তাহলে যারা আন্দোলনকারী তারা সরাসরি গেরিলা যুদ্ধে যেত। গেরিলা যুদ্ধ তো রাতারাতি চাইলেই আপনি করতে পারেন না, এই জন্য আপনার ট্রেনিং দরকার আছে। তো সেই ট্রেনিং নিয়ে লোকজনগুলো বসে নাই, সেই ট্রেনিং তারা জমা দেয় নাই, অস্ত্র জমা দেয়নি, ট্রেনিংও জমা দেয়নি। মাস থেকে তারা প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে। এই সময়ের মধ্যে তাদের কনফিডেন্স হয়ে গেছে যে শেখ হাসিনার মতো একটা 17 বছরের রেজিমকে আমরা তাড়াই দিতে পারি, ডক্টর ইউনূসের মতো লোককে আমরা উঠাতে পারি, বসাতে পারি, আমরা একটা সেক্রেটারিকে ট্রান্সফার করে দিতে পারি, একটা ডিসিকে ট্রান্সফার করে দিতে পারি, একজন প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলরকে ইচ্ছা মতো আমরা কান মলে দিতে পারি। এই যে মব করার যে তাদের সক্ষমতা হয়েছে, সেই সক্ষমতা নিয়ে তারা বলছে বিপ্লব অসম্পূর্ণ, তারা বলছে আর একটা বিপ্লব দরকার, তারা বলছে এই জিনিস না হওয়া পর্যন্ত আমরা ছাড়ব না। আর এই টোটাল কাজগুলো করার জন্য সামনের যে 3 মাস, এই 3 মাসটা প্রকৃতিগত হবে, যেহেতু এখান থেকে বিএনপির উত্থান। বিএনপি এই জুলাই আগস্ট বিপ্লবের ফসল, এই জুলাই আগস্ট বিপ্লব না হলে বিএনপি হতো না। ফলে আবার এই বিএনপি জুলাই আগস্ট বিপ্লবের এই সময়টাই আবার তাদের জন্য প্রবলেম হয়ে যাবে। এটা হলো প্রাকৃতিক। আর অন্যদিকে যেটা ম্যাথমেটিক্স যেটা আছে, পলিটিক্যাল ম্যাথমেটিক্স, সেটা হলো এই জুলাই আগস্ট বিপ্লবের জন্য যে লং স্ট্যান্ডিং। আমি যখন জেলে ছিলাম 2012 সনে, তখন থেকে আমি দেখে আসছি শেখ হাসিনাকে উচ্ছেদ করার মাস্টার প্ল্যান জেলখানাতে বসে হচ্ছে। আমি সে পত্রিকায় লিখেছিলাম, কিন্তু আওয়ামী লীগ তখন কেউ ওইটা পড়েও নাই, বরং মনে করছে যে এই লোক আরও ছড়াচ্ছে, অপতথ্য ছড়াচ্ছে। ফলে আমার ওই লেখা এমপির কারাদহন অর্ধেক ছাপা হওয়ার পর বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষকে বলে ওটা বন্ধ করে দিয়েছিল। 2012 সন থেকে যারা শেখ হাসিনা সরকার রেজিমকে চেঞ্জ করার জন্য যে চক্রান্ত করছে, এটা সে পূর্ণতা পেয়েছে 2024 সনে। কাজেই সেই বৃহৎ শক্তিটিকে অর্গানাইজড, মানিড অ্যান্ড পাওয়ারফুল উইথ আর্মস অ্যান্ড অ্যামুনিশন, উইথ এ ফুল অফ ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি। তাদের যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি বিএনপির নেই, সেই কানেক্টিভিটি আওয়ামী লীগের নেই। এই কানেকশন নিয়ে চুপচাপ বসে আছে। আর আপনি এই অনুষ্ঠানের শুরুতে বললেন যে রাজনীতিতে কোনো শব্দ হচ্ছে না, চুপচাপ। আপনার ধরেন একটা মাটির বিছানায় শুয়ে আছেন, একটা বিছানায় শুয়ে আছে, নিচে 100 গর্ত আছে, প্রত্যেকটা গর্তের মধ্যে একটা গোকরা করে সাপ আছে। সেই গোকরা সাপের উপর আপনি তোষক বিছে আরামসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন,
হ্যাঁ, তো ওই যে একটা অবস্থা, সেই অবস্থাটা এখন যাচ্ছে। এই নীরবতা সেই নীরবতা নয়। পাপি আপা, আপনি কি সেই গোখরা সাপের মানে শব্দ শুনতে পাচ্ছেন? ও তো বেশি শুনতে পায়। এখানে ব্যাপারটা হয়েছে কি যে বিএনপি সরকার সারা জীবনই 91 সালের ক্ষমতায়ন বলেন, তারপর রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায়ন বলেন, সবসময় একটা মানে অনুকূল পরিবেশ না, একটা প্রতিকূল পরিবেশ এবং রাষ্ট্রের সবার জন্য দুর্দিন, এরকম একটা পরিস্থিতি থেকে বিএনপিকে উত্তরণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে হয়। স্বাভাবিক কারণে একটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যখন আপনি আসবেন, তখন সেই পরিস্থিতির যে প্রভাবিত পরিবেশটা, সেটা কিন্তু তখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু তার আঁচ, তার তাপ, তার জলোচ্ছ্বাস বলেন, তার ঘূর্ণিঝড় বলেন, তার টর্নেডো বলেন, সবকিছু সরকারের উপর দিয়েই কিন্তু যায়। মানে খুব স্মুথ কিংবা খুব সুন্দর করে চালানোর যে ব্যাপারটা থাকে, আসার পরিস্থিতিটাই যেহেতু ঘোলাটে হয়ে থাকে। মানে দেখেন 9 বছর আন্দোলন, তারপরে শেখ মুজিবের 15ই আগস্টের অভ্যুত্থানের পর আপনার খন্দকার মোস্তাকের সরকারের পতনের পর 7ই নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতা। আপনি হিসাব করে দেখেন, তখনও কিন্তু রাষ্ট্রের তলাবিহীন ঝুড়ি ছিল। তখন আন্তর্জাতিকভাবে মিডল ইস্টের সাথে সম্পর্ক করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান উৎপাদনশীল রাষ্ট্র তৈরি করলেন এবং খাদ্য যেখানে অভাব ছিল সেখানে বিদেশে রপ্তানি করলেন, তলাবিহীন ঝুড়ির তলা লাগালেন। আবার 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পর 9 বছর আন্দোলন করে তাকে কিন্তু আসতে হলো। তারপরে দেখেন আসার পরে জামাত আওয়ামী লীগ একত্রিত হয়ে তত্ত্বাবধায়কের দাবিতে আবার ধরো অস্থিতিশীল একটা পরিবেশের উদ্ভব করলো এবং যে অস্থিতিশীল পরিস্থিতির শিকার হচ্ছে শিশু নারী বাংলাদেশের জনগণ। তখন বেগম খালেদা জিয়া কিন্তু শিশু নারী বাংলাদেশের জনগণকে ওই পরিস্থিতির হাত থেকে উত্তরণের জন্য 6ষ্ঠ সংসদ নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক বিল পাশ করে উনি ক্ষমতা হস্তান্তর করে উনি পল্টনে যে মিটিং করে বাংলাদেশের ইতিহাসে 116 সিটের বিরোধী দল, এত সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা কিন্তু উনি হলেন। তারপরে দেখেন 2001 সালে আবার 5 বছর আন্দোলন করলাম। 2001 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসলো। আসার পরে বিভিন্ন রকম এই জামাত ইসলামকে সাথে নেওয়ার কারণে তাদের এই গুপ্ত সুপ্ত যেগুলো বিএনপির ভিতর ছিল, বিভিন্ন রকম অকারেন্স, দুর্ঘটনার খেতাব, দুর্নাম, এগুলো নিয়ে 1-11 আসলো। যেই 1-11 আসলো তখন পোল্ট্রি খেলো জামাত ইসলাম। পোল্ট্রিকে ওরা সৎ, আমরা অসৎ দিয়ে ধরেন ওরা ওদের মতো হাঁটা দিল। আবার দেখেন এই যে বর্তমানে এই 15 বছরের একটা নাভিশ্বাস অবস্থার হাত থেকে মুক্তি পেয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আসলেন, আমার দল ক্ষমতায় আসলো এবং জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, পার্টির চেয়ারম্যান হলেন। এখন উনিও কিন্তু একটা পেয়েছেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তলাবিহীন ঝুড়ির একটা অর্থনৈতিক অবস্থা। এখন এই তলাবিহীন ঝুড়ির তলা লাগানো, এখন মধ্যপ্রাচ্যে বলেন, মিশরি বলেন, তুরস্কই বলেন, এরা কিন্তু এখন অনেক পাকছে, অনেক চালাক হচ্ছে, ইমোশনও কমছে তাদের, এবং তাদের স্বার্থ গিভ অ্যান্ড টেক ছাড়াও কিন্তু যারা আগের মতো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যেভাবে তারা প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করছে, এখন আপনি দেখবেন পাশাপাশি আর একটা সংগঠন যারা ওদের জাকাত ফিতরা সাহায্য, কোরবানির মাংস থেকে শুরু করে জনমকাল থেকে নিয়ে আসতেছে খাচ্ছে এবং তারা ওগুলো দিয়ে চলে ফেরে সাংগঠনিক কর্মকাণ্ড বায়তুল মাল নামে প্রচার করে তাদের পা থেকে মাথা পর্যন্ত ভরণ পোষণ ওই বায়তুল মাল থেকেই হয়। এখন স্বাভাবিক কারণে এই পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সংকট, এই সংকট উত্তরণ শেখ হাসিনা নিজেও যদি ক্ষমতা থাকতেন, উনি আসার পরে ওই যে ক্ষমতায় যে ছিল তখনও কিন্তু আমরা ওই নেপালের মতো হবে, এই হবে, সে হবে, এই দুর্ভিক্ষের কথা কিন্তু আমরা শুনছিলামই, শ্রীলঙ্কার মতো হবে। তো সেই পরিস্থিতি থেকে তো এখন আমরা কাটিনি। আর এত শত শত কোটি টাকা সমস্ত 15 বছরের সব তো নিয়ে চলে গেছে সুইজারল্যান্ডের ব্যাংকে এবং বিভিন্ন রাষ্ট্রে বাড়ি ঘর তারা ইনভেস্টমেন্ট করছে। স্বাভাবিক কারণে বাংলাদেশের কোষাগার কিন্তু শূন্য। এখন এই সীমাবদ্ধতাটা জনগণকে বুঝতে হবে, আর সরকার যত ব্যয় কমায় চালাতে পারে সেটা চালানোর চেষ্টা করতে হবে। এছাড়া আমি আর কোনো পথ দেখি না। রনি ভাই, একটু আলোচনা, অনেকগুলো বিষয় আলোচনা আপনি বলছেন, আপনি অনেকগুলো লিস্ট দিলেন যে এই নিয়ে আলোচনা হচ্ছে। হঠাৎ করে দেখলাম যে সাকিব আল হাসানের একটা ইন্টারভিউ ছাপা হয়েছে একটা পত্রিকায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। মাশরাফি বিন মুর্তজার একটা ইন্টারভিউ ছাপা হয়েছে, তার বাড়িতে গিয়ে একটা সচিত্র প্রতিবেদন করা হয়েছে। সবকিছু মিলে এই সময় এই ধরনের ইন্টারভিউ আসা বা তারা আলোচনায় আসাটা, এটি কি কোনো কিছু সিগন্যাল দিচ্ছে কিনা, বা অনেকে কিন্তু এরকম কোনো সিগন্যাল? শুনেন, আসলে মাশরাফি খুব ভালো খেলোয়াড়,
মানুষও ভালো এবং ক্যাপ্টেন হিসেবে এলাকার জন্য প্রচুর করছে ও। এবং সে এলাকায় প্রচার করছে। কিন্তু মূল ব্যাপারটা হলো যে 18 সনের যে নির্বাচন এবং 24 সনের যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার মতো একটা মানুষ যে আওয়ামী লীগের সঙ্গে এক হয়েছে, তার তো জামাতে অসংখ্য ভক্ত আছে, বিএনপিতে ভক্ত আছে। এই জিনিসটা আসলে সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। 2 নম্বর হলো যে সে আওয়ামী লীগে যোগদান করেছে, আওয়ামী লীগের পরিণাম অন্য সবার চাইতে তার তো কম হয়েছে, সে এখনো ঘুরে বেড়াচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে তার সাথে অনেক অনুল্লেখ্য যাকে বলে আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন তারা তো মার ধর খেয়ে জেল ঠেল খেয়ে অস্থির হয়ে গেছে। ফলে এখানে রাজনীতিতে কোনো নায়ক নেই, রাজনীতি কোনো প্লেয়ার নেই। সে এখন তার সব ইতিহাস ভুলে যেতে হবে। এই যে পলিটিশিয়ান, তো অন্যান্য সব পলিটিশিয়ান দীপুমণির যে যা হবে তারও তাই হবে, এইগুলো। 2 নম্বর হলো যে মাশরাফির যেমন বদনাম নেই, দুর্নাম নেই, অ্যাজ এ ম্যান হিসেবে ভালো, একটা গুড রেপুটেশন আছে, ফ্যামিলিও ভালো। ওই সাকিব আল হাসানের ঘটনা হলো একেবারে উল্টো, তার সব দিক থেকে বিতর্কিত। মানে তার ফাইন্যান্সিয়াল ক্রেডিবিলিটি, তার ব্যক্তিগত বেয়াদবি, আচরণ, মানে ওর আসলে খেলা, ও যে একজন ভালো খেলোয়াড়, বিশ্বের অলরাউন্ডার, এ ছাড়া ওর অন্য কোনো যোগ্যতা নেই। আর বাকি সবই এই যে ব্যাডম্যান। এখন আওয়ামী লীগের উচিত হয়নি এদেরকে নেওয়া দলে, আর এদেরও আওয়ামী লীগের রাজনীতিতে আসাটা ঠিক হয়নি। এই গেল ফার্স্ট কথা। আর এখন আগামীর যে রাজনীতি, বিশ্বাস করি সেই রাজনীতি আসলে খেলোয়াড় দেওয়া হয় না, অভিনেতা হয় না, এখানে নেতা লাগে। হ্যাঁ, এগুলো হলে এনে সাজানো যায়। আপনার দেখেন একটা পার্লামেন্ট আছে, আপনি একজন নায়িকাকে আনলেন, একজন গায়িকাকে আনলেন, একটু নাচন কুর্দন করা দরকার, একটা অভিনেতাকে আনলেন, পার্লামেন্টকে দেখালো, এরকম। কিন্তু মাঠে যখন পুলিশের বাড়ি শুরু হবে, এই যে এখন একটা বিরূপ অবস্থা, আওয়ামী লীগের একটা বিরূপ অবস্থা। এখন আওয়ামী লীগের দেখেন কারা নাম নিচ্ছে, আওয়ামী লীগের বাংলাদেশে যারা আওয়ামী লীগের নাম নিচ্ছে, কথাবার্তা বলছে, যারা আওয়ামী লীগের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, আর যারা আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকার মালিক, 17 বছর যাদের ধারে কাছে যেতে পারতেন না, তারা সবাই এক একজন ইঁদুরের চাইতেও ছোট হয়ে গেছে। এদের কোনো অস্তিত্বই নেই। তারা যে কথা বলে চিউ 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 করে কথা বলে, বিভিন্ন লোকে জিজ্ঞেস ভাই কেমন আছেন, ভালো কি না, কি নারী না পুরুষ, এটা বোঝাই যাচ্ছে না। বুঝতে পারছেন ঘটনাটা? এই এখন বিএনপিরও দেখেন বিভিন্ন লোকে যে এখন সব অনেক বড় বড় কথা বলে না। আমি তো এই যে বিএনপি সবচেয়ে দুঃসময় তো আমি যোগদান করেছি 2018 সনে, তো যার জন্য বিএনপি দেখি অল্প কয়েকজন পাপিয়াদের মতো অল্প কয়েকজন মানুষ ছাড়া কারো কণ্ঠে সুর ছিল না, কারো পায়ে জোর ছিল না। কি কত সুন্দর করে ব্যাক গিয়ারে পালাতে পারে। সামনের দিকে যদি তাদের বলা হয়তো সামনের দৌড় দাও, তখন তাদের হাঁটু ব্যথা হতো, কোমর ব্যথা হতো, হাত পা থর থর করে কাঁপতো, বুকের মধ্যে ধকর করতো। আর যদি বলতো পিছনের দৌড় দাও, ও মাই গড, এক একজন উসাইন বোল্টের মতো পুলিশ তাদের খুঁজেই পেত না, এমন জোরে দৌড় দিত। সেই মানুষগুলো দেখবেন এখন ওরে বাবা, কোট প্যান্ট ছাড়া চলে না, জোরে জোরে কথা বলে, আঙ্গুল উঁচিয়ে কথা বলে। তারপরে শেষে এদের ভাবসাব দেখলে মনে হয় এরা মন্ত্রী হিসেবে এদের জন্ম হয়েছে। ও মায়ের পেট থেকে পড়েছে মন্ত্রী হয়ে, এতকাল কোনো কারণে তারা গুপ্ত ছিল কিন্তু মন্ত্রী ছিল, কিন্তু এখন এটা মানে একেবারে আজব সামনে চলে আসছে। তো এইভাবে আওয়ামী লীগের একই অবস্থা। আওয়ামী লীগের এখন যারা লোকজন আছে, আপনি তাদেরকে দেখলে বুঝতেই পারবেন না যে এরা একটা সময় এমপি ছিল, মন্ত্রী ছিল। তো এখন এই জায়গাটাতে আসলে নেতা অভিনেতা হয় না। মাঠে এই মুহূর্তে যেটি দরকার, ইন্টেলিজেন্স দরকার, প্রফেশনালিজম দরকার, ব্যাকগ্রাউন্ড দরকার। এখন বলেন তো মাশরাফির বাবার নাম কি? আপনি বলতে পারবেন? কোনোদিন 14 গোষ্ঠীতে মন্ত্রী এমপি ছিল, ও ভালো রেজাল্ট করেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে বা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, ভালো কোনো রেজাল্ট আছে, কিছু আছে। রাজনীতিতে আমরা যেগুলো করি, কোনো মঞ্চে এভাবে সুন্দর করে কথা বলেছে, একটা ভালো প্লেয়ার, সরকার সমর্থনশীল, এলাকার উন্নয়ন করেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, ওই আঞ্চলিক ভাষায় কথা বলছে। এছাড়া আমাদের যে গতানুগতিক রাজনীতিতে আমরা যে ফাইট করে আসছি, সেই ফাইটিংয়ের জায়গাতে তারা কখনোই ছিল না। ফলে এই মানে অবস্থা যেটা আপনি আঘাত ইঙ্গিতে বোঝাতে চাচ্ছেন যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করে এদেরকে সামনে আনা, এটা শুয়ের পেছন দিয়ে একটা উট ঢুকানো যত সহজ, তার চেয়ে কঠিন বিষয়। আচ্ছা, আপনি একটু আপনার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই রাজনীতি খেয়াল করছেন যে হঠাৎ করে অনেক কিছু হচ্ছে, এর জন্য বলছে আলোচনাটা যে এটা রেজিম চেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে। ফরহাদ মাজার একটা বক্তব্য দিয়েছেন যে রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, দেশ আমাদের হাতে নেই। উনি যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের একজন সমর্থক এবং ওই সময় তার একটা বড় প্রভাব ছিল, তো তিনি যখন এখন বলছেন যে রেজিম চেঞ্জ আসলে যুক্তরাষ্ট্র করেছে, এটির এসে মানে কি দাঁড়াচ্ছে? হঠাৎ এই ধরনের আলোচনা আসছে। এখানে আমি ফরহাদ মাজারের প্রসঙ্গটা তোলার আগে একটু মাশরাফি আর একে নিয়ে বলতে চাই। মাশরাফি খেলোয়াড় নিতান্তই ভালো। আমি যেহেতু লয়ার, বিভিন্ন ক্লায়েন্ট এলাকা থেকে তো আসে, বিভিন্ন এলাকায় গোটা বাংলাদেশে।
তা আমি মাশরাফির সম্পর্কে কোনো খারাপ কথা দলমত নির্বিশেষে কারোর কাছেই কিন্তু আমি শুনিনি। স্বাভাবিক কারণে ওই এলাকার ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে করে দিয়েছে, এবং খেলায় ক্রিকেট খেলায় ও যেমন জনপ্রিয় ছিল, রাজনীতির খেলাতেও কিন্তু ওই এলাকায় দলমত নির্বিশেষে ও কিন্তু জনপ্রিয় ছিল। কিন্তু ঘটনাটা ঘটে গেছে বাসাটা আক্রমণ করাতে। যে কে বা কাহারা বাসা আক্রমণ করছে যাই করুক, এইটা যেহেতু ও পোড় খাওয়া ছেলে না, রাজনীতির মাঠ পর্যায়ে থেকে উঠে আসা ছেলে না, স্বাভাবিক কারণে ও প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছে মানসিকভাবে। এই আঘাতেরই বহিঃপ্রকাশ সে বলেছে যে আমি মরে গেলে আমার লাশটা উনি পরে ওখানে নিও না। পত্রে পরে উনি বলেছেন যেটা বলেননি। আচ্ছা, বলুক আর না বলুক, এটা একটা মানসিক আঘাত যে অনেক পেলে এরকম বহিঃপ্রকাশ ঘটে সেটা। আর সাকিব আল হাসান নিজের সংসারেই তো ডাবল স্ট্যান্ডার্ড। স্বাভাবিক কারণে নিজের বউ কি তাকে বিশ্বাস করে? আচ্ছা, উনি আপনি বলছেন এক কথা, উনি একটা জায়গায় সাকিব আল হাসান বলেছেন যে 1 কোটি টাকা দিলে তার নামটা এই মামলা থেকে সরিয়ে দেওয়া হবে, 1,000 টাকা দিলে কাম হবে না। এটা একটা প্রস্তাব ছিল। আমি বললামই তো, ও তো ডাবল স্ট্যান্ডার্ড সাকিব আল হাসান। সে তো ধরেন যে জাতীয় পার্টির এরশাদ সাহেব তার বিয়েতে গেছিল আমার যতটুকু মনে পড়ে, তারপরে বউটার সাথে তো ভালো সম্পর্ক করেনি, আর একটা মহিলার সাথে বিয়ে শাদী করেছে, নৈতিক অবক্ষয়ের সে জড়িত। আচ্ছা, তারপরে আপনি আর একটা জিনিস দেখেন, সে এই যে কিছুদিন আগে বিএনপির অনেক প্রশ্ন করছিল, যখন দেখছে যে বিএনপির ইন্টারেস্ট তার প্রতি নাই, তখন সে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সে তার জায়গায় ফেরত গেছে। আর ফরহাদ মাজার সাহেবের কাছে আমি শ্রদ্ধা নিয়ে কথা বলতে চাই যে আমাদের অনেক লেখক, কলামিস্ট, পত্রিকার সম্পাদক ওনার শিষ্য আছে, যারা ওনাকে ছাত্র জীবন থেকে গুরু মানতেন এবং খুবই একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে মনে করতেন। কিন্তু আমি একটু অবাক হয়ে গেলাম তার এইবারকার ভূমিকায়। দেখেন, তার স্ত্রী হচ্ছে উপদেষ্টা পরিষদের সদস্য অন্তর্বর্তীকালীন সরকারে, ফরিদা আপা। তো সে আসলে সে আর তার স্ত্রী কি একমত সহমত পোষণ করছে না? তার কি তার স্ত্রীকে ওখানে দিল কেন? আবার উনি বিএনপির কারা কারা হচ্ছে দলের সাথে অ্যাডজাস্টমেন্ট নাই, কুষ্টিয়াতে যে ওই অমককে ডাকতেছে লালপুর থেকে, তমককে ডাকতেছে, এগুলোও কিছু খবর টবর আমার কাছে আছে। এখন অতি বুদ্ধিজীবী, অতি দেশপ্রেমিক এই শো করতে যে আমার মনে হয় উনি একজন পথহারা পথিক এবং দিঘারা নাবিক হয়ে গেছে। কারণ তার আমি আসলে কোনো একটা ধারাবাহিকতা যে থাকে রাজনীতির এবং দৃষ্টিভঙ্গির, এই ধারাবাহিকতাতে আমার মনে হয় বিচ্যুতি ঘটেছে। এই বিচ্যুতি ঘটার কারণে ছন্দের পতন হয়েছে, এবং ছন্দের পতনের কারণে পূর্বে যা ওনার সম্পর্কে যে ধ্যান ধারণা, নীতি নৈতিকতা মানুষের ছিল, এবং ওনার অনেক শিষ্য ছিল, এবং তারা আমার মনে হয় শিষ্যরাও বিভ্রান্ত। ওনার আচরণ এবং ওনার স্ত্রীর কে ওইখানে পাঠানো এবং দুজন যে বিবৃতি দিচ্ছে, এইগুলা কি সহমত পোষণ করে দিচ্ছে না কন্ট্রাডিকশন হচ্ছে, এটা ওনাদের ভেবে দেখা দরকার। আর সম্মানের জায়গাটা খুব সেন্সিটিভ, একবার নষ্ট হলে আর ফেরত পাওয়া যায় না। আচ্ছা, 2 মিনিট আছে, একটু রনি ভাই আপনাকে যে আপনি একটা বলছিলেন যে বিএনপি এবং জামাতের রাজনীতি নিয়ে কথা বলছিলাম। অনেকে মানে প্রকাশ্যে তাদের নানা ধরনের আমরা মতবিরোধ দেখছি, নেতাদের গরম গরম বক্তৃতা শুনি, কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা কিন্তু আছে। অনেকেই বলেন, একজন এমপি বলেছেন, মানে একজন স্বতন্ত্র এমপি বলেছেন যে তারা আসলে এক হয়ে খেলছে, কিন্তু আসলে উপরে দেখাচ্ছে যে তারা আলাদা, তাই কি এরকম? আমার কাছে সেটা সেই এমপির যে বক্তব্য, আমার কাছে অনেকটা লক্ষণে তাই মনে হয়। এর কারণ হলো যে জামাতের সভাপতি ডক্টর শফিকুর রহমান বেগম জিয়াকে দেখে আসলেন ইংল্যান্ডে। এসে তো বিএনপির কোনো নেতা কিন্তু গিয়ে বলতে পারবেন না তারেক রহমান সাহেবের বাসায় ঢুকতে পেরেছে। তাদের আমি দেখলাম যে ঢাকা থেকে যারা যেত, বড় জোরে ওই বাইরের কোনো হোটেলে বা পাবে তারেক রহমান সাহেব এসে দেখা করতেন। সেখানে জামাতের আমির একেবারে সোজা তার বাসায়, তারেক রহমান সাহেবের বাসায় ডেকে গেছেন। এটা সম্পর্কটা ওই পর্যায়ে না থাকলে হয় না। পরবর্তীতে যখন এইরকম জুলাই আগস্ট বিপ্লব হলো বা অন্য যা কিছু হলো, তো সবসময় যেটা বলা হয়েছে যে আমরা একটা জাতীয় সরকার করব। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু ক্ষমতা লাভ করার পরে সেখানে দৃশ্যত সেই জিনিসগুলো হয়নি। কিন্তু এত কিছুর পর আপনি দেখবেন যে পার্লামেন্টের যে পরিবেশ আর রাজপথের পরিবেশ এক না। তো এখন অনেক কিছু হচ্ছে যেগুলো যারা এই সমঝোতা করছেন বা যারা এই মুহূর্তে সরকার চালাচ্ছেন, বিরোধী দল চালাচ্ছেন, তারা হয়তো মনে করছেন যে পাবলিক অনেক কিছু বুঝতে পারে না, কিন্তু পাবলিক ইজ সো সেন্সিটিভ, সবাই কিন্তু এই পুরো জিনিসগুলো বুঝতে পারে। এখানে একটা জিনিস হলো, দেখেন বাংলাদেশে ডে বাই ডে সব কিছু অবদমিত হচ্ছে। ওয়ান্স আপন এ টাইম যাকে বলা হয় এই গৃহপালিত বিরোধী দলের ফাদার বলা হয় আসম আব্দুর রবকে, আর এই গৃহপালিত বিরোধী দলের স্রষ্টা যদি বলা হয় তাহলে হুসেন মোহাম্মদ এরশাদ। তো 88 পার্লামেন্টে যেটা শুরু হলো ওটা কিন্তু আর থেমে থাকেনি, ওটা আস্তে আস্তে এমন পর্যায়ে চলে আসছে। এখন
এমন অবস্থা হয়ে গেছে কি, এটা যে গৃহপালিত বিরোধী দল, এটারও একটা নিউ ডাইমেনশন চলে আসছে। না এটা কি বলবো আমরা, এটা সামনে না সময় না আসা পর্যন্ত বোঝা যাবে না। আমরা শেষ করব, আপনাকে এক আচ্ছা একটু বের বলতেছি যে জামাত ইসলাম আসলে গৃহপালিত হওয়ার মতো সংগঠন না, ও অন্যকে গৃহপালিত বানাতে চায়। ক্ষমতার স্বাদ পেয়ে পেয়ে এদের জিহ্বা এবং স্বাদের প্রত্যাশাটা এত দীর্ঘ এবং এত লম্বা হয়ে গেছে, নিজেকে ওরা এখন নিয়ন্ত্রণ করতে পারছে না, ওরা বিরোধী দল হিসেবে নিজেদেরকে মানতে পারছে না। আর অন্তর্বর্তীকালীন সরকার তারা যে ক্ষমতায় তাদেরকে রেখেছিল এবং তাদের মতো করেই সমস্ত সেট আপ তারা করেছিল, এই 1.5 বছরের অভিজ্ঞতাটা কোনোভাবেই বলতে পারছে না, যার কারণে ব্যাটে বলে মেলে না, না মেলার পরে পার্লামেন্টে থাকবে না রাজপথে যাবে, আবার আলোচনা করবে না রাজপথে যাবে, তারা নিজের এখন দ্বিধা বিভক্তি হয়ে গেছে। তবে এটা একটা কালসাপ, এটাকে আস্থা এবং বিশ্বাসের ভিতর আনা কোনো রাজনৈতিক সংগঠনের শুভ বিষয় হবে না, এবং কালসাপকে কালসাপ হিসেবেই চিহ্নিত করতে হবে, নিজের প্রয়োজনে নিজের স্বার্থে এমন ছবল বাড়বে যে ওর বিষ যার শরীরে ঢুকবে তার মৃত্যুর কোলে ঠেলে পড়বে, কিন্তু ও বিষমুক্ত হবে। অতএব এই বিষ সম্পর্কে নাগরিক দেশবাসী প্রত্যেককে সচেতন এবং সাবধান থাকা উচিত।